চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষা। আন্দোলনের শঙ্কায় কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি। সারা দেশে ভেসে উঠছে বন্যায় ক্ষয়ক্ষতির চিহ্ন, প্রাণহানি বেড়ে 54। রাজধানীর জলাবদ্ধতায় স্থায়ী সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। এবং তারকা খচিত ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। রাত 1টায় দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি অর্পিতা জয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও লং মার্চ কর্মসূচির মধ্যে চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বাকি সব অঞ্চলে আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে শিক্ষা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ফেসবুক পোস্টে জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা 16 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। বৈরী আবহাওয়া পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পরবর্তীতে চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নে সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষা শেষে লং মার্চের ঘোষণায় কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে। সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিনভর কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। টানা ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলমান ভয়াবহ বন্যায় 59টি উপজেলার 368টি ইউনিয়ন ও 12টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানি বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। মূলত হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও পার্বত্য জেলাগুলো বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দুর্গত মানুষের সহায়তায় ইতোমধ্যে জরুরি ভিত্তিতে 1,75 লাখ টাকা চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্যসেবা, কৃষি পুনর্বাসন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধান, চোল, পুকুরে মাছ হতে ধরি, ঘর বাড়ি হতে ধরি, আমাদের কিচ্ছু নেই। কাকা হওয়াই উঠে কিন্তু আজ ঘর বাড়ি যাই নারীর আর বেশি দুর্দশা চলিছে, মানে এই অবস্থার উপরে আছে। এখানে পানিগুলো অনেক সমস্যা করতেছে আমাদেরকে। পানিগুলাতে নামা মাত্রই আমাদের পাগুলো জ্বলতেছে আর পাগুলো বিচি বিচি হয়ে ফুটে গেছে। চুলা পানি উঠতে বাতো ধান নেওয়ারে বাজে এক ঘরের মতো দুই ঘর মতো 3 ঘরে নাটে ভতিলে কষ্ট করে সর্দি হাসি হপ ফুয়া চাইতে মানি বুড়া সব এই অবস্থা লাগে। সেমি ফাঁকা তলা ফাঁকা করি নেওয়া পারি, এটা পানি উঠিয়ে পাকান কাটা আছে, কাটার মধ্যে এই 4-5 জন 6 জন অনরম্য কষ্ট করি থাকি। সরকারের প্রতি আবেদন থাকবে, বিশেষ করে যারা সমুদ্রের কাছাকাছি রয়েছে ওরা অত্যন্ত, এখানে যারা আছে অত্যন্ত ওনারা অনেক কষ্টে, জেলে সম্প্রদায় থেকে শুরু করে যারা আছে সকলকে যেন এখানে শুভ দৃষ্টি দান করে। চাল এবং শুকনো খাবার মগনামা ইউনিয়নে আজকে শিলখালী, বারোবাকিয়া সহ বিভিন্ন ইউনিয়নে বিতরণ হচ্ছে এবং অন্যান্য যে সংস্থা ব্যক্তিগতভাবে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করে দিচ্ছে তাদেরকেও আমরা দিচ্ছি। তারপরেও যদি কেউ এরকম অভিযোগ দিচ্ছে অথবা আমাদেরকে জানাচ্ছে যে স্যার আমরা এই অঞ্চলের লোক অথবা এখানে ত্রাণ পাচ্ছি না, সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তাপস দে আকাশ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে টানা 8 দিন বৃষ্টিতে চট্টগ্রাম জেলার 16টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই কর্ণফুলী নদীতে যে ট্রলারগুলি মাছ ধরে, সেই ট্রলারগুলি ইতিমধ্যে অনেক দিন বন্ধ ছিল। তারা আবার আবহাওয়া অনুকূলে আসায় তারা মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম জেলার 2 উপজেলায় ব্যাপক হারে বন্যার অবনতি হয়েছিল। তা হচ্ছে সাতকানিয়া এবং বাঁশখালী। গত 2 দিনে বৃষ্টি না হওয়ায় বেশ কয়েকটি উপজেলায় উন্নতি হলে ওই 2 উপজেলার উন্নতি হয়নি। জমে থাকা পানিগুলো দূষিত হয়ে পানিবাহিত রোগে জ্বর, সর্দি, কাশি, চুলকানি, ডায়রিয়া ও কলেরা, আমাশা, টাইফয়েডজনিত
ব্যাস রোগে আক্রান্ত হচ্ছে ওই 2 উপজেলার শত শত বৃদ্ধ এবং শিশুরা। ফলে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে এই রোগে বন্যা দুর্গত এলাকায় আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়ব বলে আমাদেরকে জানিয়েছে ওই বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, এই 2 উপজেলায় কৃষি এবং মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে বন্যায় যাদের গরু মারা গিয়েছে তাদেরকে 20,000 টাকা এবং যাদের ছাগল মারা গিয়েছে তাদেরকে 10,000 টাকা করে অনুদান ঘোষণা করেছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তাপস। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী আয়াস রনি জানাচ্ছেন বন্যা পরিস্থিতি ও সেখানকার জনদুর্ভোগের সর্বশেষ খবর। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সৈকতে। টানা বর্ষণের ফলে এবং 3 নম্বর সংকেত থাকার পর যে সৈকতের বিভিন্ন এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, আমি আমার পিছনে একটু দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের যে বন্যা কবলিত হয়েছিল সেসব এলাকায় ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। পানি নামার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। বিভিন্ন কাঁচাঘর এবং ফসলি জমি, মৎস্যক্ষেত থেকে আরম্ভ করে বিভিন্ন স্থাপনা, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, কালভার্ট ধ্বংস হয়েছে। এছাড়া কক্সবাজারের যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, সেটা সরকারের পক্ষ থেকে 7 দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রণয়নের কথা বলা হয়েছে। এক্ষেত্রে পানি নামার ফলে কক্সবাজারের বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যেমন ডায়রিয়া, জ্বর, সর্দি থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং কক্সবাজার সিভিল সার্জন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে তারা দিয়ে যাচ্ছে। এছাড়া দুর্গম এলাকায় এখনো পর্যন্ত ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আয়াস। দর্শক, রংপুর থেকে তিস্তার পানি বৃদ্ধি নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। তিস্তা নদীর উপরে কাউনে উপজেলায় যে রেল সেতু, সেই রেল সেতুর পাশে আমি যদি একটু তথ্য আপনাকে দিয়ে রাখি, বন্যার যে রংপুরে যে বন্যা কবলিত বা বন্যার পরিস্থিতি, সেই হিসাবটা যদি আমি আপনাকে বলে রাখি যে গত 36 ঘন্টায় রংপুরে বিভিন্ন নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিলেন এবং নদী ছাড়াও কিন্তু বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিলেন। তবে আপনাকে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে শুধু তিস্তা নদীর যদি আমি একটু সেন্টিমিটার বলে রাখি, যে গত 36 ঘন্টায় তিস্তার পানি বেড়েছিলেন প্রায় 36 সেন্টিমিটার। তবে বর্তমানে কিন্তু মধ্যরাত থেকে পানি কমার কারণে রংপুরে কিন্তু তিস্তা নদীর পানি এখন বিপদ সীমার 2 সেন্টিমিটার নিচে অতিবাহিত হচ্ছে। তবে রংপুর পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী পানি বাড়ায় এবং সাথে সাথে কিন্তু তিস্তা নদীর যে ভাঙ্গনটা কিন্তু তীব্রতা ধারণ করে। অন্যদিকে কিন্তু যে এলাকাগুলোতে পানি ঢুকেছে, নিম্ন অঞ্চলগুলো, এগুলো জেলা প্রশাসকের নির্দেশে কিন্তু উপজেলা নির্বাহী অফিসাররা তারা কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন এলাকাতে কিন্তু গিয়েছেন। তবে কাউনে উপজেলার নির্বাহী অফিসার তিনি কিন্তু গতকালকে নৌকো ভাড়া করে একটি চরে গিয়ে 100 জনের মতো পরিবারকে তিনি কিন্তু সরকারি এমন তথ্য আমরা পেয়েছি। তবে রংপুর থেকে বন্যা পরিস্থিতি যদি আমি বলে রাখি যে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও কিন্তু ভাঙ্গনের তীব্রতা কিন্তু এখন আরো বাড়বে বলে ধারণা করছে তিস্তা পাড়ের মানুষ। তবে রংপুর থেকে আমার কাছে এতটুকু ছিল। ধন্যবাদ রবিউল। রাজধানীতে বর্ষা এখন স্বস্তির বদলে ভোগান্তির নাম। অল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়ক, থমকে যাচ্ছে যান চলাচল, আর ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। নাগরিকরা দায়ী করছেন দুর্বল ড্রেনেজকে, আর সিটি কর্পোরেশনের দাবি অসচেতন নাগরিক আচরণও জলাবদ্ধতা বাড়াচ্ছে। বিস্তারিত সহকর্মী আর কে রেজার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে বৃষ্টি। কোথাও ঝিরিঝিরি, কোথাও আবার মুষলধারে বর্ষণে স্বস্তির পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও এরপর আবারও রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা। খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আর বিগত কয়েকদিনে আপনারা যেরকম বৃষ্টিপাত দেখেছেন যে আগামী 3 দিন অর্থাৎ 14, 15, 16 এই 3 দিন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে এবং 16 তারিখ দিবাগত রাত অর্থাৎ 17 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। নগরে জলাবদ্ধতার এই অবস্থার জন্য নগরবাসীর অসচেতনতা, বিশেষ করে পলিথিনের বর্জ্য যেখানে সেখানে ফেলে ড্রেন বন্ধ করে দেওয়াকেই বড় কারণ হিসেবে দেখছেন 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। ঠিক আছে, যে একটা আহ্বান আছে, আমাদেরকে একটু সচেতন হতে হবে। বারবার জলাবদ্ধতা হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আমরা যেখানে যত্রতত্র ময়লা ফেলি, আবর্জনা ফেলি, নির্দিষ্ট জায়গায় রাখবো। আমরা চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাব। নগরবাসী শান্তিতে থাকবে, আমরা এটা কামনা করি। আমাদের নৈতিক দায়িত্ব, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যারা আছে সবাই এখানে উপস্থিত আছেন। তারা সরজমিনে আসার একটা কারণ হলো এটাকে প্ল্যান ওয়াইজ, বিচ্ছিন্নভাবে, অপরিকল্পিতভাবে যাতে ভবিষ্যতে কোনো কাজ না হয় সেই ব্যাপারগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি। আমাদের এখন পলিথিন বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি। পরিবেশ মন্ত্রীর এই ব্যাপারে আরও সিরিয়াস হওয়া দরকার। এমনকি অনেক জায়গায় যারা সচেতন না তারা পলিথিনের মধ্যে ময়লা ফেলে সেগুলো ড্রেনের মধ্যে তারা ফেলে দেয়। তো সেই কারণেই পলিথিনটাকে আমাদেরকে করতে হবে। পাশাপাশি আমাদের একটু সচেতন হতে হবে, যত্রতত্র ময়লা ফেলা যাবে না। এবং আমাদেরও যেটা সিটি কর্পোরেশনের কর্মচারীদের কাজ হলো যে ড্রেনগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে। কিন্তু মাঠের চিত্র যেন বলছে ভিন্ন কথা। জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের প্রশ্ন বছরের পর বছর সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, বাস্তবায়ন হয়েছে নানা উন্নয়ন প্রকল্প, তবু বর্ষা এলেই পড়তে হয় একই দুর্ভোগে। কষ্টই তো, কাপড় হাতে নিয়ে ধরতে হইতেছে। সরকারের কি করা উচিত বলে মনে করেন? দ্রুত কাজ শুরু করা উচিত। সরকারের আসলে এটা ভালো ভালো পদক্ষেপ নেওয়া উচিত, যে সরকারের যে জলাবদ্ধতা যে সৃষ্টি হইতেছে এর কাজ করা উচিত। সিদ্ধান্ত নেবে যে এই যেন এই ব্রিজটা এই জায়গায় নির্মাণ করে যাতায়াত সবার জন্য সুবিধা হয়, সুন্দর হয়। অনেক কষ্ট হইতেছে। এই যে মনে করেন আগে তো মনে করেন এরকম পানি বাঁচতো না, এই সরকার আইয়া পানি কমায়ও না আর রাস্তাঘাটও ঠিক করে না। শেখ মুজিব, এরশাদ, খালেদা জিয়া, তারপরে হলো শেখ হাসিনা, তারেক রহমান, কোনো রাষ্ট্রের সরকারের কাছে শান্তিতে নাই। এই দেখেন না, কদিন পর এখান থেকে গোসল করে যাব। জলাবদ্ধতার ড্রেন লাইন বন্ধ, সোয়ারেজ বন্ধ, সব কিছু বন্ধ, আমরা বাঁচতে আছি। সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার দরকার। এই যে রাস্তাঘাটের যে অবস্থা, এগুলো তদারকি করা, যাতে কালভার্টগুলো, ড্রেনগুলো পরিষ্কার থাকে। অবশ্যই সমস্যা হচ্ছে, আজকে আমি স্কুলের জন্য অনেক লেট হয়ে গেছিলাম, আমার এক্সাম চলতেছিল অ্যান্ড আমাদের এটা বাতিল করে নাই এক্সাম, অ্যান্ড আমার পা পুরো ভিজে গেছে, আমার কালকেও এক্সাম আছে। আমি মনে করি এটার সমাধান হলো, একমাত্র উপায় হলো সরকারের যে সুসমন্বিত একটা ব্যবস্থা যদি না হয় আর ড্রেনেজ ব্যবস্থাটা যদি উন্নতি না করে তাহলে এটা কখনোই সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন খাল ও জলাধার সংরক্ষণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, সমন্বিত নগর পরিকল্পনা এবং নাগরিক সচেতনতা, এই 4টি বিষয় একসঙ্গে নিশ্চিত না হলে প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটবে। জুলাই মাস হচ্ছে আমাদের মানে মনসুন সিজন আর কি। তো এই সময়টা আমাদের বঙ্গোপসাগর থেকে আমাদের উত্তরের দিকে বাতাস প্রবাহিত হয় এবং এটা হচ্ছে যে সমুদ্র থেকে পানি নিয়ে, মেঘগুলো পানি নিয়ে নর্থের দিকে প্রবাহিত হয়। যখন আমরা জানি সমুদ্র পৃষ্ঠের একটা ডিপ্রেশন আছে, এই মুহূর্তে একটা ডিপ্রেশন আছে বা নিম্নচাপ আছে, তার ফলেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এই জন্য এই সময়টা এখন যেটা দেখছি, এই সপ্তাহব্যাপী যেটা দেখছি, সেই কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। আমরা যখন একটা ঘর বানাই, ঘরের আগে ফ্রেমওয়ার্ক থাকে, তারপরে ওই ফ্রেমওয়ার্কের উপরে আমরা টিনের চাল বা যা কিছু বসাই। ওই ফ্রেমওয়ার্ক ছাড়া যেমন একটা ঘর তৈরি করা যায় না, ঠিক একটা শহর যখন গড়ে উঠবে তার প্রথমেই হচ্ছে শহরের একটা পরিকল্পনা, একটা নকশা। অর্থাৎ যদি সহজ করে বলি, রাস্তা, ওপেন স্পেস, ড্রেনেজ এবং আদার্স পাবলিক ফেসিলিটিসগুলি আমি ডিজাইন না করে শহরের গ্রোথ যদি আমি শুরু করি, আলটিমেটলি শহরটা অপরিকল্পিতভাবে গড়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের প্রয়োজন পরিকল্পিত নগর ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিক ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ। নইলে বর্ষার প্রতিটি বৃষ্টি রাজধানীবাসীর জন্য স্বস্তির বদলে হয়ে উঠবে ভোগান্তির কারণ। বৃষ্টি হলেই থমকে যায় রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার বর্ষণে রাজপথ পরিণত হয় জলাধারে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা ও নগরায়নকে ভোগান্তির প্রধান কারণ বলছেন নগরবাসী। আর কে রেজা, চ্যানেল এস। বিশ্বকাপের মঞ্চে তারকায় ঠাসা ছিল ফ্রান্স, তবে বড় ম্যাচে শুধু তারকার ঝলক নয়, পার্থক্য গড়ে দেয় পরিকল্পনা, শৃঙ্খলা আর দলগত ফুটবল।
ডালাসের প্রথম সেমিফাইনালে সেটি প্রমাণ করল ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ফরাসি আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে 2-0 গোলের জয়ে দ্বিতীয়বারের মতন বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লুইস ফুয়েন্তের দল। আরকে রেজার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। ডালাসের রাত ধীরে ধীরে রাঙিয়ে উঠছিল স্পেনের রঙে। দুই ইউরোপীয় পরাশক্তির এই মহারণকে ঘিরেছিল সমান সম্ভাবনার আলোচনা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি হয়ে ওঠে স্পেনের কৌশল, নিয়ন্ত্রণ আর পরিণত ফুটবলের এক অনন্য প্রদর্শনী। বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স, কিন্তু স্পেনের সংগঠিত রক্ষণ, ছন্দময় মিডফিল্ড এবং দ্রুত ট্রানজিশনের সামনে এমবাপ্পে, দেমবেলে ও ওলিসেদের আক্রমণ বারবার থেমে গেছে। আজকে ব্রাজিলের সমর্থকরা আজকে স্পেনের রূপ ধারণ করেছিল। যাই হোক, দেখা যাক এখন ফাইনালে কি হয়। ইনশাআল্লাহ আমরা চাই আর্জেন্টিনার সাথে স্পেন ভালো একটা প্রতিপক্ষ হবে আর ভালো একটা ম্যাচ আমাদের উপহার দিবে। অসাধারণ অসাধারণ অসাধারণ, বলে বোঝানো যাচ্ছে না যে কি আনন্দ লাগতেছে। আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচের মধ্যে আমরা চাই আর্জেন্টিনা উইন করুক, কারণ তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সাপোর্টার আছে। আজকে আসলে অনুভূতিটা অন্যরকম, কারণ ফ্রান্স প্রথম থেকে সব টিমকে ডোমিনেট করে আসতেছিল। আমরা ভাবছিলাম যে সবাই বলতেছিল যে এখানে ফ্রান্স জেতার সম্ভাবনা বেশি, বাট আমাদের বিশ্বাস ছিল যে স্পেন জিতবে। ম্যাচের 22 মিনিটে লুকাস দিনির অপ্রয়োজনীয় ফাউলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করেন মিকেল ওয়াইরসাবালা। টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল করে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতেই। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়া থেকে ডি বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাইট ব্যাক পেদ্রো পোরো। দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচ সেরা পুরস্কার ওঠে তার হাতেই। অনেক সুন্দর খেলছে স্পেন। খেলা দেখা ঘুম নষ্ট করে খেলা দেখতে আসছি, মনে কর ঘুম নষ্ট করে ঘুমের আশা বড় সব পূরণ হয়ে গেল। ফ্রান্সকে হারানোর মজাটাই আলাদা। ভালো একটা দলকে হারাইয়া ফাইনালে যাচ্ছি, এটা অবভিয়াসলি মানে খুবই ভালো লাগছে। ফার্মের মুরগির মতো খেলেছে স্পেনের কাছে, ফ্রান্স পাত্তাই পায়নি এবং স্পেন দুর্দান্ত খেলেছে। এবং যদি বলেন যে এই জেনারেশনের সেরা দুই প্লেয়ার খেলেছিল। পুরো ম্যাচে দুই দলই সমান সংখ্যক আক্রমণ গড়ে তুললেও পার্থক্য গড়ে দিয়েছে স্পেনের কার্যকর ফিনিশিং, ম্যাচ নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত ফুটবল। 2010 সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন স্প্যানিশদের সামনে। এদিকে আজ রাত 1টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর্জেন্টিনা খেলবে তাদের ঐতিহ্যবাহী আকাশী সাদা জার্সিতে আর ইংল্যান্ড নামবে ওয়াল হোয়াইট কিটে। ফকল্যান্ডে যুদ্ধের ঐতিহাসিক আবেগ আর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে ঘিরে ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেই উন্মাদনায় টিকিটের দামও পৌঁছেছে প্রায় $1,50,000। এ ম্যাচে যারা জয়লাভ করবে আগামী 20 জুলাই রাত 1টায় তারা মুখোমুখি হবে স্পেনের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস স্পোর্টস ডেস্ক। সাভারে তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের অধিকাংশ সময় বাসাবাড়িতে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে হাজারো পরিবার। প্রভাব পড়েছে পরিবহন খাতেও। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন, আর চালু স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাভার থেকে প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। 7 বছর ভাত রান্ধি, দুপুরে রান্না পাই না, রাতেও রান্না পাই না, তখন কি করবো? সরকারি আমাকে খান দিয়া দেবো। সাভারে গ্যাস সংকট যেন এখন নিত্যদিনের দুর্ভোগের আরেক নাম। দিনের অধিকাংশ সময় বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্নাবান্না হয়ে উঠেছে অনিশ্চিত। অনেক এলাকায় ভোর কিংবা গভীর রাত ছাড়া চুলায় আগুন জ্বলে না। নির্ধারিত সময়ে রান্না করতে না পেরে বিপাকে পড়েছেন গৃহিণীরা। বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার কিংবা বিকল্প জ্বালানির উপর নির্ভর করছে অনেক পরিবার। এতে বাড়ছে সংসারের ব্যয়, বাড়ছে দুর্ভোগ। গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। দেখেন না, চুলায় রান্না করতে 4-5 তলা বাড়ি, সেই বাড়ির তুলনায় আমাদের এই উপর থেকে এত নিচে পর্যন্ত আমাদের রান্না করতে হয়। তলায় থেকে তো আর নিচে যাই আমরা মাটির চুলায় ওইভাবে রান্না করতে পারি না। আমরা সব সময় রান্না করছি হলো গ্যাসের চুলায়, আর মাটির চুলায় তো সমস্যা। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়ছে পরিবহন খাতেও।
পর্যাপ্ত সরবরাহ না থাকায় কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আর চালু স্টেশনগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। যদি আমার মানে 500 গাড়ির গ্যাস ক্যাপাসিটি আছে আর সেখানে মানে 2000 গাড়ি আসতেছে। এখন 2000 গাড়ি তো আমরা তাও গ্যাস দিচ্ছি, তাও 150 প্রেসারের নিচে আমরা দিই না। পর্যাপ্ত গ্যাস না পেয়ে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে বাড়ছে চালকদের পরিচালন ব্যয়। আমাদের এখানে আসলে গ্যাসের মাত্রাটা সেরকম করে পাওয়া যাইতেছে না। 120 গ্যাসের প্রেসার আছে, কিছু কিছু পাম্পে যাই দেখি কন্টেনার লাগায় 2-3টা আমরা বাইর করে দেয়, আমরা গ্যাস নিতে পারি না, আমাদের সংসার চালানো কষ্ট। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে উৎপাদন ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই তৈরি হয়েছে সংকট। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে জনগণকে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য। মৌলিক চাহিদা এবং সরকারের আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই, কিন্তু আমাদের কিছু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। যেমন আমাদের যে দেশীয় খনিজগুলো আছে, এখানে উৎপাদন আগের চেয়ে কমে গেছে, আশানুরূপ উৎপাদন আমরা পাচ্ছি না। সাথে সাথে আমাদের বিদেশি এলএনজি, আপনারা জানেন এগুলো আবহাওয়ার সাথে অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই কাজ করতে প্রায় বাধাগ্রস্ত হয়। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাস স্ট্যান্ড থেকে আইনালের ঘাট হয়ে কচাকাটা বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সংস্কারের অভাবে গর্ত, কাদা আর বেরিয়ে থাকা লোহার রডে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। নাগেশ্বরী থেকে সহকর্মী আব্দুস সালামের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। এ যেন সড়ক নয়, ছোট বড় অসংখ্য গর্তের এক দীর্ঘ পথ। কুড়িগ্রামের নাগেশ্বরী বাস স্ট্যান্ড থেকে আয়নালের ঘাট হয়ে কচাকাটা বাজার পর্যন্ত প্রায় পুরো সড়ক জুড়েই একই চিত্র। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরা সড়কটি এখন স্থানীয়দের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে গর্ত, খানাখন্দগুলো পানিতে তলিয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। কোথাও কোথাও কংক্রিট ভেঙে বের হয়ে এসেছে লোহার রড, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার শঙ্কা। আপনারা দেখতে পাবেন আমাদের এখানে ফলন ভাত, এখানে যে কোনো সময় এমন বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিতে হবে অনুরোধ, আপনারা অতি তাড়াতাড়ি কচাকাটা স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত রাস্তাটা সংস্কার করা হোক। এখানে প্রায় 5 থেকে 6টা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করে। তাদের ক্ষেত্রে এই জলাবদ্ধতার সৃষ্টি হলে তারা স্কুল প্রতিষ্ঠানে যাইতে পারে না। রাস্তাটার যে অবস্থা দেখলে একজন মানুষ হেঁটে যাবে তারও পরিস্থিতি নেই। আপনারা দেখেন, এইদিকে দেখেন যে রাস্তার যে কোয়ালিটি, এখানে গাড়ি নিয়ে আসার রিস্ক। আবার রাস্তার জায়গায় জায়গায় খাল আছে, অনেক গর্ত আছে, দেখা যায় না, অনেক দুর্ঘটনা ঘটতে পারে। শুধু পথচারীরাই নন, ভাঙা সড়কে চলাচল করতে বিপাকে পড়ছেন যানবাহন চালকরাও। অতিরিক্ত ঝাঁকুনি ও গর্তের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ। এতে যেমন বাড়ছে পরিবহন ব্যয়, তেমনি প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। এই রাস্তাঘাটের ব্যবস্থাপনা ভালো না থাকার কারণে জনদুর্ভোগ। আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকার সহ প্রশাসনের কর্তার কাছে এই রাস্তা অতি দ্রুত জনস্বার্থে মেরামত করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের এই রাস্তাটি বর্তমান বৃষ্টি হলে ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। বৃষ্টির তার পানি রাস্তায় কাদো জমা হয়ে থাকে, যার কারণে আমাদের কষ্ট হয়। বৃষ্টি হলে দেখবে যে এখানে পানি আসতেছে, ভাঙ্গা ঝুড়ে পানি দিলে তো পানি রাস্তা ভেঙে যায়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির উপজেলা প্রকৌশলী। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগীদের। চ্যানেল এস নিউজ ডেস্ক। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষা। আন্দোলনের শঙ্কায় কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি।
সারা দেশে ভেসে উঠছে বন্যায় ক্ষয়ক্ষতির চিহ্ন, প্রাণহানি বেড়ে 54, রাজধানীর জলাবদ্ধতায় স্থায়ী সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। তারকা খচিত ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন, রাত 1টায় দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। সাভারে গ্যাসের তীব্র সংকট, বাসাবাড়িতে রান্না বন্ধের উপক্রম, সিএনজি স্টেশনে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি চরমে। এবং সংস্কারের অভাবে বেহাল নাগেশ্বরী কচাকাটা সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ, কার্যকর সংস্কারের দাবি স্থানীয়দের। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।